আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদী হতে দেব না। গণঅধিকার ডাক প্রতীকে নির্বাচিত হয়েছে বিএনপি সহ 42টি দল আমরা যুব আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে। যুদ্ধের হুমকি হয়তো কারো কাছে একটু বেশি বলে মনে হবে, কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং, এটাকে সেভাবে দেখার দরকার আছে। ভারতের সামরিক বাহিনীকে এবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখতে তার দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন তিনি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনাকে সাপোর্ট করেছে বিপিনুর, গণমাধ্যম তাই বলছে, এবং বিস্তারিত ভিডিওতে আপনারা সেই বিষয়গুলোও দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারত কেন বাংলাদেশের সাথে এমন করছে। তাহলে কি সত্যি বাংলাদেশের সাথে ভারতের একটি যুদ্ধ বেঁচে যাবে? গণমাধ্যম কি বলছে এবং ভারতের নরেন্দ্র মোদী কি বলছে? সেই সাথে নরেন্দ্র মোদী কিন্তু হাবুগুবু খেয়ে গেছে শেখ হাসিনাকে সাপোর্ট করে। গদি হারাতে পারে নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে বিস্তারিত ভিডিওগুলো এই ভিডিওতে কি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সে দেখে আসি। ভারতের সামরিক বাহিনীকে এবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখতে তার দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছেন তিনি। তারা প্রস্তুত হোক, আমরাও আছি। আমাদের পাশে চীন আছে, তারা তো আমাদের সাথে বেইমানি করবে না। আবার ওই দিক থেকে পারমাণবিক অস্ত্র পাকিস্তানও বানাইছে, ওরা তো এটা পট্টা ফোটানোর জন্য বানাই নাই। ঠিক আছে, তারাও বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখতেছে, তারাও স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশের বিপদে নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপ, চীন, পাকিস্তান সবাই বন্ধুর মতো আচরণ করবে। ভারতকে এমন একটা ডলা দেওয়া হবে, ভারত আজীবন মনে রাখবে। এই ডলা ভুলবে না, বাংলা ডলা যেটাকে বলে আর কি। ওনাকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশে এসে ঘুরে যেতে, যিনি বলছে সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে। সেনাবাহিনী মানে আমাদের শুধু সেনাবাহিনী না, ঠিক আছে, আমাদের ইতিহাস আগে থেকে আমরা ঢিল দিয়ে যুদ্ধ করে অভ্যস্ত। ঠিক আছে, এখন আবার গুলতিও মারছে আমাদের এই আন্দোলনে অনেকে, তো অনেক কিছু আছে। এই জাতীয় সঙ্গীতের একটা মানে মূল থিম ছিল উগ্র হিন্দুত্বতাবাদ। মানে এটা যারা গবেষণা করেন তারা জানেন না, শুনতে খারাপ লাগবে। এটা যদি বলেন ও হিন্দু লোক লিখছে সেজন্য না করতেছে, না, হিন্দু লোক লিখা আর উগ্র হিন্দুত্ববাদ কিন্তু এক জিনিস না। বাংলাদেশ সৃষ্টির ইতিহাস ঐতিহ্যের তেমন একটা মিল পাওয়া যায় না। মূলত বাংলাদেশে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশে আপনার হলো যে ডেভেলপমেন্ট কর্মসূচি ছিল, উন্নয়ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় করা সহ বিভিন্ন কার্যক্রমগুলো উদ্যোগ ছিল, এখানে স্বাস্থ্যখাত ডেভেলপমেন্ট, এটা তো এগুলো কলকাতার ব্যবসায়ীরা ছিল ছোট লোক, ওরা কখনোই চায়নি বাংলাদেশের কোনো ভালো। ওরা যখনই বঙ্গভঙ্গ হয়েছে, ঢাকার উন্নতি হচ্ছে, সাথে সাথে আমাদের পিছনে কাটি দেওয়া শুরু করছে। ঠিক আছে, তো এইরকম কাটি দেওয়ার একটা ইনভারনমেন্টে জাতীয় সঙ্গীত রচনা হয়েছিল। গগন হরকরাল এটা হলো মূল হলো চিন্তা, তার সুর, তার গীত, সেটাকে রবীন্দ্রনাথ নকল করে চুরি করে এটাকে জাতীয় একটা গান বানিয়ে ফেলেছে। এই গানের উদ্দেশ্য মোটেও আমাদের স্বাধীন বাংলাদেশের চিন্তা এবং তত্ত্বগত অস্তিত্ব নয়, কিন্তু জাতীয় সঙ্গীত শুনতে ভালো লাগে। আমাদের সুন্দর সুন্দর কথা আছে, আমার সোনার বাংলা, এতে সুন্দর কথা আছে আর বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাকে আমরা ভালোবাসি, সুন্দর কথা, সুন্দর গান। কিন্তু এটার জন্মলগ্নে যে কালো, এইটা আমাদেরকে একটু অস্বস্তিতে ফেলতেছে। ঠিক আছে, এই জায়গা থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিদেরকে দায়িত্ব দেন যে তোমরা একটা ভালো সঙ্গীত লেখো, যারা জাতীয় রবীন্দ্রনাথের ওই পচা ইতিহাসের সঙ্গীতের চেয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের বিপ্লবকে রিপ্রেজেন্ট করে, ভাষা আন্দোলনকে রিপ্রেজেন্ট করে, আমাদের 71কে রিপ্রেজেন্ট করে, 69কে রিপ্রেজেন্ট করে, আবার 24কেও রিপ্রেজেন্ট করে। এরকম একটা মিশায় যদি সুন্দর একটা প্রতিবাদী সত্তা যদি হয় জাতির সঙ্গীত, ঠিক আছে, এরকম যদি কেউ লিখতে পারে সেটা রিপ্লেস হতে পারে। কিন্তু এখন পর্যন্ত যে গানগুলো আছে সেই গানগুলো জাতীয় সঙ্গীতের কাছাকাছি এখনো না। ঠিক আছে, আমার কথা, এটাকে সংস্কার করা যায় কিনা, এটাকে নিয়ে গবেষণা হওয়া দরকার। আরও ভালো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম গান আসে কিনা দেখেন। মানে হলো এই জাতীয় সঙ্গীতের একটা মানে মূল থিম ছিল উগ্র হিন্দুত্বতাবাদ। মানে এটা যারা গবেষণা করেন তারা জানেন না, শুনতে খারাপ লাগবে। এটা যদি বলেন ও হিন্দু লোক লিখছে সেজন্য না করতেছে, না, হিন্দু লোক লিখা আর উগ্র হিন্দুত্ববাদ কিন্তু এক জিনিস না। বেসিক্যালি এখানে মুসলিম এডুকেশন, মুসলিম অর্থনীতি, মুসলিম সমাজনীতি, সংস্কৃতি, এগুলোর বিষয়ে যে বাংলাদেশকে আলাদা একটা সত্তা দেওয়ার চেষ্টা করেছিল ইংরেজরা আমাদের নিপীড়ন থেকে মুক্তি দেওয়ার জন্য, সেই বিরুদ্ধেই কিন্তু জাতীয় সঙ্গীতে লেখা হয়েছিল। তো বাংলাদেশে এখন এতগুলো মানুষ মুসলমান 92, তাদেরকে এত অস্বীকার করবেন? তাদেরও তো অনুভূতির মূল্য আছে, সেই অনুভূতির মূল্য বিবেচনায় একটা কমিটি করে জাতীয় সঙ্গীতের চেয়ে ভালো এই মানের সঙ্গীত এখনও নাই, আমি আপনাদেরকে বলছি। কিন্তু আপনারা যদি আজকে ভালো কিছু করতে পারেন, মানুষ যদি চায়, মানুষ চাইলে কি না হয়। ওনাকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশে এসে ঘুরে যেতে, যিনি বলছে সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে। সেনাবাহিনী মানে আমাদের শুধু সেনাবাহিনী না, ঠিক আছে, আমাদের ইতিহাস আগে থেকে আমরা ঢিল দিয়ে যুদ্ধ করে অভ্যস্ত। ঠিক আছে, এখন আবার গুলতিও মারছে আমাদের এই আন্দোলনে অনেকে, তো অনেক কিছু আছে। তো
তারা প্রস্তুত হোক, আমরাও আছি। আমাদের পাশে চীন আছে, তারা তো আমাদের সাথে বেইমানি করবে না। আবার ওই দিক থেকে পারমাণবিক অস্ত্র পাকিস্তানও বানাইছে, ওরা তো এটা পটকা ফোটানোর জন্য বানাই নাই। ঠিক আছে, তারাও বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখতেছে, তারাও স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশের বিপদে নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপ, চীন, পাকিস্তান সবাই বন্ধুর মতো আচরণ করবে। ভারতকে এমন একটা ডলা দেওয়া হবে, ভারত আজীবন মনে রাখবে, এই ডলা ভুলবে না, বাংলা ডলা যেটাকে বলে আর কি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফাঁসিবাদী হতে দেব না। গণ অধিকার ডাক প্রতীকে নির্বাচিত হয়েছে বিএনপি সহ 42টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপি নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আমি ফাঁসিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ড আমরা শুনতে পাচ্ছি। ভাবিয়ে হাঁপাইতে আইসে কয় ভিডিওটা স্যার তাড়াতাড়ি ভিডিওটা স্যার সাইডা লাইছে দি। আমি কি বুঝলাম না। ও ভিপি লুর, আমাকে লুর না নূর, ভিপি নূর কি হয়েছে বলো? কয় কি বক্তব্য দিছে এবার আসলে কার? ভিপি নূর কার? আমাকে কারণ না ভিপি নূর বাংলাদেশের। তাই বলে কি বিএনপি কে নিয়ে আওয়ামী লীগ যা কইছে না তারা শুরু করে দিছে, হাসুবু যাইতে পারে নাই। কি বলছে বোঝেন নাই তো? চলুন ভিপি নূর আসলে হঠাৎ করে মানে সমস্যাটা কি আই ডোন্ট নো। বিএনপির ভাই এমন ঘাটে ধুইছে, এই ধোয়ার পরে বিএনপির যে ইমেজটা ছিল সেই ইমেজটা আরো 10 গুণ নষ্ট হয়ে গেছে। কারণ বিএনপি স্বৈরতন্ত্র, বিএনপি স্বৈরশাসকের ভূমিকা পালন করবে, ফেসিবাদ হয়ে যাবে, বিএনপি পল্টি নিয়ে গেছে। না আমার কথা না। ভিপি নূরের বক্তব্যের ক্লিয়ার মেসেজ যদি আমরা দেখতে পাই, গণ অধিকার পরিষদের একটা সিদ্ধান্ত সামনে আসছে, 300 আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। আচ্ছা, সারা বাংলাদেশে 300 জন ভালো করে কর্মী আছে কিনা আমি জানি না গণ অধিকার পরিষদের, আর সেখানে তারা এমপি নির্বাচনের জন্য কি বলা হয় যে তাদের প্রতিনিধি দিবে, আদৌ কি এটা সম্ভব? আচ্ছা, এখন বিএনপির বিপক্ষে ভিপি নূরের যে অবস্থান সেটা কেন? ক্ষমতাকে কেন্দ্র করে। ভিপি নূর বরাবরই ক্ষমতার টাচে থাকে, কখনো শেখ হাসিনার মধ্যে মায়ের ছোঁয়া পায়, কখনো খালেদা জিয়ার মধ্যে আপুসের নেত্রীর ছোঁয়া পায়, আবার এখন বিএনপির স্বৈরশাসক আওয়ামী লীগের বিপরীতে আরেকটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কণ্ঠই বিএনপির কণ্ঠে বা তারেক জিয়াদের কণ্ঠে শুনতে পায় বা মির্জা ফখরুলদের কণ্ঠে শুনতে পায়। এখন এই শুনতে পাওয়ার মেইন কারণটা কি? চিন্তা ভাবনা করতেছে যে বিএনপি এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাবে। তো এককভাবে যদি বিএনপি নির্বাচন করে, তো গণ অধিকার পরিষদের আমরা যদি দেখি ভিপি নূর ছাড়া তিনি হয়তো পাশ করবেন, কিন্তু এর বাহিরে একটা ক্যারেক্টার আছে যে তার এলাকা থেকে আসে এমপি ইলেকশন তো দূরের কথা, উপজেলা চেয়ারম্যান হয়ে আসতে পারবে। আপনার মনে হয় বাংলাদেশের যে কোনো আসনে ভিপি নূরের তো সংখ্যা আছে, নিজের এলাকায় সে যাইয়া সেখানে আওয়ামী লীগ যদি প্রার্থী দেয়, বিএনপি যদি প্রার্থী দেয়, জামাত যদি প্রার্থী দেয়, ভিপি নূর পাশ করবে, এটা আমার বিশ্বাস হয় না। এটা বাস্তবতা। আর বাকিদের কথা তাহলে কি? তো ভিপি নূর এখানে যে আয়োজনটা করাতে চাচ্ছে বা এই যে ঘোষণা দিচ্ছে বা বিএনপির এই যে মোটামুটি হোয়াইট ওয়াশ করলো বা চরিত্র নিয়ে বিএনপির প্রশ্ন তুললো, এটার মেইন কারণটা হচ্ছে আমাকেও তোমাদের সাথে পার্লামেন্টে নিয়ে যাও, আলাদাভাবে আমি ইলেকশন করে পাশ করবো না। এখন বিএনপি যদি কোনো একটা জায়গা থেকে ভিপি নূরের 5টা সিট দেয়, সেখান থেকে 2-3টা পাশ করবে কেন? এটা একটা জোটগত পলিসি ইস্যু। যখন বিএনপি জোটে যাবে যে হ্যাঁ গণ অধিকার পরিষদকে আমরা নিয়েছি, তোমরা 5টা সিট পাবা, আমি লিখে দিয়ে যাচ্ছি 5টার মধ্যে 3টা সিট হলে পাশ করে চলে আসবে। যেমনটা আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টি পাশ করতে কেমনে করতো, যে আসনে জাতীয় পার্টির সিট দিচ্ছে ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী দেয় না। আর এটা একটা পলিসি যে হ্যাঁ এই জোটকে সাথে রাখতে হবে। এখন বিএনপির কি আসলে এতটা দুর্দিন আসছে? আগে ছিল, বাট রাইট নাও কিন্তু নাই। এটি ভিপি নূর বলতেছিল যে দুর্দিনে আমরা একসাথে মিলা কাজ করছি, এখন আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ক্ষমতা যখন কাছাকাছি চলে আসছে, তখন বিএনপির কণ্ঠস্বর বদলাই গেছে, চেহারা বদলাই গেছে, আমাদেরকে ছাড়াই তোমরা যাইয়া বসবা, একক কোনো রাজনৈতিক দলকে ফেসিবাদকে আমরা আর বসাইতে চাই না। সমস্যা যে গণ অধিকার পরিষদের যারা আছেন, কতক্ষণ ডক্টর ইউনূসের নাড়াচাড়া করেন, কতক্ষণ আওয়ামী লীগের তো শেষ করছেই, নাড়াচাড়া করছে, এবার শুনেছি বিএনপির নিয়ে। তো আওয়ামী লীগ নিয়ে যেই ভাষায় ভিপি নূর কথা বলতো, তখন আপনার কাছে মনে হয়তো স্ট্রং ডেমোক্রেসি। আজকে যখন বিএনপি নিয়ে কথা বলছে, একটু কমেন্ট বক্সে চেক করে আপনি দেখেন আপনি আসলে ভিপি নূরের বিপরীতে কতগুলো কমেন্ট করে বসছেন। কেন জানেন? কারণ হচ্ছে ভিপি নূর এখন ওই কথাগুলো বলছে যেগুলো আপনার শুনতে ভালো লাগে না। আবার আওয়ামী লীগের তারা রাইট হয়তো লেখা শুরু করছে, হাহারি এক দেওয়া শুরু করছে। তো আমার মনে হয় যে ভিপি নূরদের উচিত যে সিস্টেমিকলি চলা, মানে এরকম গরম গরম বক্তব্যগুলো আওয়ামী লীগের বিপরীতে যখন দিচ্ছেন, মাঠ পাইছেন, এখন আপনি এই মাঠ আর নাই। এই মাঠটা এখন অরিজিনাল পলিটিশিয়ানদের। সারা বাংলাদেশে গণ অধিকার এককভাবে যদি কোনো একটা অঞ্চলে সবাই ক্যান্ডিডেটদের একটা সিটও পাবে না, তো সেই জায়গায় বিএনপি নিয়ে এই ধরনের কথাবার্তা এই মুহূর্তে তারেক জিয়ার এই দুঃসময়ে একটা নেগেটিভ সিচুয়েশন তো আছেই। কতটুকু উচিত হয়েছে আপনি মনে করেন? এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে। যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে, কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং, এটাকে সেভাবে দেখার দরকার আছে, সেটাকে আমরা সেভাবেই দেখব। প্রশ্ন হচ্ছে ভারত এই রকম একটা সময়, যে সময় বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে সময় ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে? আমি আগে দেখি জনাব রাজনাথ সিং ঠিক কি বলেছেন। তিনি ভারতের সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলছেন, রেফারিং টু গ্লোবাল কনফ্লিক্টস সাচ অ্যাজ দ্য অনগোয়িং রাশিয়া-ইউক্রেন ওয়ার, দ্য ইসরায়েল-হামাস কনফ্লিক্ট অ্যান্ড দ্য কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ। খেয়াল করি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-হামাস কনফ্লিক্ট এবং বর্তমানের বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে রেফার করে সিং আর্জ দ্য কমান্ডার্স টু অ্যানালাইজ দিস ডেভেলপমেন্টস, প্রেডিক্ট ফিউচার চ্যালেঞ্জেস অ্যান্ড রিমেইন প্রিপেয়ার্ড ফর আনএক্সপেক্টেড সিচুয়েশনস। এগুলো করে তার কি কমান্ডারদেরকে কি বলেছেন, যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেগুলো অ্যানালাইজ করতে, চ্যালেঞ্জগুলো প্রেডিক্ট করতে এবং প্রিপেয়ার থাকতে ফর আনএক্সপেক্টেড সিচুয়েশনস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে বা তাদেরকে কোনো আনএক্সপেক্টেড অভিযানে যেতে হতে পারে। He also highlighted the need for a comprehensive analysis of issues along the northern border and in neighboring countries, which are posing a challenge to peace and stability in the region.
নর্থ বর্ডারের কথা বলছেন, ওখানে কি আছে আমরা জানি বুঝি, এবং নেইবারিং কান্ট্রিজ। কিন্তু যে জায়গাটা জরুরি সেটা হচ্ছে তিনি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বোঝাতে গিয়ে রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা বলছেন, যেটা ভারতের সীমানা থেকে বহু দূরে হচ্ছে। তিনি ইসরায়েল হামাস কনফ্লিক্ট, এটাও সীমানা থেকে বহু দূরে। ভারত তো আর আমেরিকা না যে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তার ফ্লিট নিয়ে সে কোনো দেশ আক্রমণ করতে যাওয়ার মতো পরিস্থিতি তার আছে। এর সাথে সে ওগুলোর কথা উল্লেখ করছে, এর সাথে সে বাংলাদেশের কনফ্লিক্টকে নিয়ে এসছে। তার মানে এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে তিনি বলছেন, যেটা বলেছেন আবারও বলি, কমান্ডারকে বলছেন ডেভেলপমেন্ট অ্যানালাইজ করতে, চ্যালেঞ্জ প্রেডিক্ট করতে এবং আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে। তার মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, এর মধ্যে বাংলাদেশও একটা ফ্যাক্টর। সুতরাং কিছুটা ইনডিরেক্টলি তো বটেই, কিন্তু বাংলাদেশকে এক ধরনের আক্রমণ বা যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত, কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে ভারতকে আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে? বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে? উত্তর হচ্ছে নো। বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ মানে খুব অল্প সময়ের মধ্যে, আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি, শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয়, সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের, ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে। এটার মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কোনো রকম কোনো কারণ নেই। মানে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করছে। ধরুন বাংলাদেশ এই মুহূর্তে স্টুডেন্টরা ভার্সিটিতে কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে, এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান, এটাকে খুব সিরিয়াসলি দেখা গেছিল, জাস্ট একটা রেটরিক। সো বাংলাদেশ মানে এগিয়ে গিয়ে ভারতের কোনো একটা জায়গায় আক্রমণ করে বসবে কোনো সম্ভাবনা। তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার যুদ্ধ মানে হলো ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে। সম্ভাবনা কি আছে? করবে কি? আমার কাছে এটা একেবারেই মনে হয় না ভারত অন্তত শর্ট এবং মিড টার্মে বাংলাদেশকে আক্রমণ করার কোনো বাহানা তৈরি করবে বা আক্রমণ করবে। কারণটা খুব সোজা, সেটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করে ভারত খুব সহজে সামলাতে পারবে না। মানে একটা বিরাট শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আপনি একটা দেশকে বম্বিং করে ক্ষয়ক্ষতি করতে পারেন, কিন্তু দখল করে নেওয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন। এরকম মানে এই যে ইসরায়েল হামাসের কথা বলছিলেন, এত আধুনিক সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনী তালিকা করলে তার মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে, কিন্তু তারা হামাসের মতো একটা মিলিশিয়া, তাদের সেই অর্থে কোনো ট্রেন মিলিটারি নাই, তার সাথেও যথেষ্ট নাকানি জবানি খেয়েছে। কিন্তু কি করতে পেরেছে? বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করতে পেরেছে গাজাকে। ভারত কোনো কারণে বাংলাদেশকে তা করবে? আমি মনে করি না। ভারতের সেই পরিস্থিতি, অথচ সেই বিশ্ব পরিস্থিতি ভারতের সামনে আছে। আর বাহানা, বাংলাদেশের প্রতি এক ধরনের বাহানা তৈরির চেষ্টা ভারত কখনো করতে পারে। তবে আমি একটা কথা এটাও বলে রাখি, বহুদিন ধরেই বলছি, সেটা হলো রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর থেকে পৃথিবীর কিন্তু একটা বাস্তবতা পাল্টে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সাথে দেশের যুদ্ধ হয়েছে, এক দেশ ভেঙে আরেক দেশ হয়েছে, কিন্তু এক দেশ আরেক দেশের ভূমি দখল করে নিজের সাথে অ্যানেক্স করেনি। রাশিয়া ইউক্রেনের অ্যাটলিস্ট 20% ভূমি তার হিসাব মতে, তার আইন মতে রেফারেন্ডাম, শ্যাম একটা রেফারেন্ডাম দিয়ে সে তার সাথে অ্যানেক্স করে ফেলেছে। সুতরাং বর্তমান বাস্তবতায় পৃথিবীতে এই সম্ভাবনা আমরা উড়িয়ে দেব না, কোনো দেশ আরেকটা দেশকে আক্রমণ করে তার ভূমি দখল করার চেষ্টা করবে। সুতরাং ভারত ভূমি দখল করার পরিকল্পনায় খোয়াবে, কখনো বাংলাদেশকে আক্রমণ করবে না, এটা আমাদের মনে করা ঠিক না, সেই সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে কি আছে? বাংলাদেশে যা হচ্ছে উনি ওইদিকে নজর রাখতে বলছে, আর বাংলাদেশে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে যা ঘটছে তাতে নজর রেখে ভারতকে আনএক্সপেক্টেড পরিস্থিতির জন্য কমান্ডারদেরকে প্রস্তুত হতে কেন বলা হবে? কি ঘটছে বাংলাদেশে এখন? বাংলাদেশ শেখ হাসিনারে খেদায়া দিছে, শেখ হাসিনা পালিয়েছে ভারতে। তো সেই ভারতে যখন পালিয়ে যায়, এদেশে এখন একটা অভ্যুত্থান পরবর্তী সরকার আছে, যে সরকারটা চেষ্টা করছে দেশটাকে মোটামুটি শেখ হাসিনার ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে দেশটাকে মোটামুটি ভালোভাবে রান করার জন্য। সো বাংলাদেশের নিয়ে তার সমস্যা কেন হবে? কেন হবে? ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, আমরা দীর্ঘদিন থেকে দেখছি, তারা এখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এই ন্যারেটিভ, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আরো বাড়ছে, এবং তারা নানান রকম কাণ্ড ঘটানোরও চেষ্টা করতে পারে। ফলে ওই একটা বাহানা তারা আছে যেখানে হিন্দুরা ঝুঁকির মধ্যে আছে। কিন্তু হিন্দুরা যদি তাত্ত্বিকভাবে বলছে, যদি কমিউনাল ভায়োলেন্সেরও শিকার হয়, সেই ক্ষেত্রেও কি ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে? সেই যুদ্ধকে সে লেজিটিমাইজ করতে পারবে? রাশিয়াকে আমরা যারা সঠিক বলে মনে করেছি ইউক্রেনের ক্ষেত্রে, তাদের কাছে আবার ইন্ডিয়ার যুক্তিটা যৌক্তিক মনে হতে পারে। এই দফা ইউক্রেন আগ্রাসনের আগে কিন্তু রাশিয়া দীর্ঘদিন থেকে ক্রিমিয়া সে 2014 সালে অ্যানেক্স করেছে। ইউক্রেনের দুটো অঞ্চল, ডনবাসের ডোনিয়াস্ক এবং লুহান্সকে সে প্রক্সি যুদ্ধ করে গেছে, ওখানকার লোকজনকে অস্ত্র দিয়েছে, এবং বলা হয় ইন ডিসগাইজ রাশিয়ান সোলজারও সেখানে সেই 14 সাল থেকেই যুদ্ধে আছে। বাহানাটা কি? বাহানা হচ্ছে ওই দুটো এরিয়াতে রাশিয়ান স্পিকিং পিপলের উপরে অত্যাচার নির্যাতন করে ইউক্রেনিয়ানরা, সেই বাহানায়। এবং পুতিন মনে করেন পৃথিবীর যেখানেই রাশিয়ান ভাষাভাষী আছে তার অধিকার রক্ষা করা পুতিনের পবিত্র কর্তব্য। এরকম ভাবে তা সে আরো বহু জায়গায় মলদোভাতে একটা আগ্রাসন সে চালাতে পারে, হতেই পারে। সো এইরকম চেষ্টা, বা সোভিয়েত ইউনিয়নের তো অংশ ছিল অনেকগুলো দেশ, বলটিক স্টেটগুলোতে প্রচুর রাশিয়ান লোকজন আছে, কারণ তারা ওই সময় গিয়েছিলেন। এই বাহানা করে পুতিন কোথাও কোথাও আক্রমণ করে বসতে পারেন, করবেন কিনা এটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু ওনার ন্যারেটিভটা এটা। ঠিক একইভাবে এখন বিজেপি সরকার, ভারত এভাবে কখনো এটাকে ক্লেম করে, কিন্তু বিজেপি সরকারের কাছে তারা ক্লেম করার চেষ্টা করছে সারা পৃথিবীর যত হিন্দু আছে তার কাস্টাডিয়ান তারা। এই জন্য আমরা দেখবো যে তাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট হয়েছে, তাতে সারা মানে তার সাবকন্টিনেন্টে ইন্ডিয়ান নেইবারদের মধ্যে যদি
নন মুসলিম কেউ, বিশেষ করে হিন্দুরা অত্যাচারের শিকার হয়, তারা যদি ভারতে যায় তারা নাগরিকত্ব পাবে। সুতরাং এই হিন্দু ন্যারেটিভ কোনোদিন আমি বলছি না সেই গ্রাউন্ড এখনই তৈরি হয়েছে, কিন্তু সেই গ্রাউন্ড তৈরির এক ধরনের চেষ্টা ভারতের দিক থেকে আছে। উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কিন্তু এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে, আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি হবে, কারণ আমরা তো কোনো আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি করবো না। আমরা ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না, তিস্তায় পানি দিচ্ছে না বলে আমরা ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না, আমাদের উপর আরো অন্যায়, ভীষণ অন্যায় আছে সেটা করতে যাচ্ছি না। আমরা জাস্ট এই মুহূর্তে বক্তব্যের দিক থেকে স্ট্রং হচ্ছি এবং আমরা ভারত যা চায় তাই করে যাব না। আমরা তার চুক্তি বাতিল করতে পারি, আমরা সীমান্তে হত্যা হলে কঠোরভাবে প্রতিবাদ করতে পারি, আমরা আমাদের ন্যায্য পানির হিস্সা যেটা পাওয়ার সেটার জন্য শোরগোল করতে পারি, সেটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে নিয়ে যেতে পারি। এগুলো কোনোটাই যুদ্ধ করার জন্য লজিক না, এবং মনে হয় না ভারত এখনই তার সে প্রিপেয়ার্ডনেস আছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার। আর শর্ট টার্মে অন্তত আমাদের যে পরিমাণ মানুষের মধ্যে যে পরিমাণ জাতীয়তা বোধ কাজ করছে, শুধু সোলজারে তো যুদ্ধ হয় না, যুদ্ধ আর ভিন্নভাবেও হয়, বহু ভিন্নভাবেও হয়। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে, দুজনের মধ্যে সাইকোলজিক্যাল ডিফারেন্সের এই আলাপটা এসছে। রাশিয়া ইনভাইট করতে এসছে ফর এ ভেগ রিজন। আমি মনে করি আপনারা অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন, এবং সেটা অন্যায় কারণে করতে গেছে, কিন্তু ইউক্রেনিয়ানরা তাদের মাদারল্যান্ড টেকানোর জন্য ফাইট করেছে। ভিন্ন ভারত এখানে এসে যথেষ্ট বিপদে পড়বে। হ্যাঁ, তাদের ফায়ার পাওয়ার আমাদের চেয়ে অনেক অনেক বেশি, তারা চাইলে আমাদের এখানে বহু জায়গায় বহু ধ্বংসযজ্ঞ চালাতে পারবে, তেমন কিছু কিন্তু অর্জন করা সম্ভব না। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত তারপর তাহলে কেন এটা করলো? ভারতের এই জিনিসটা দেখে আমি আসলে ব্যক্তিগতভাবে অবাক হইনি, কিন্তু খারাপ লাগে। মানে এই দেশটা আসলে কিছুই শেখে না, কিছুই শিখছে না। বাংলাদেশ যেহেতু তার লাইন মতে চলছে না, রাদার বাংলাদেশ ভারতকে লাইনে আনার চেষ্টা করছে, একটা রিঅ্যালাইনমেন্টের চেষ্টা করছে। ভারত যাতে বাংলাদেশকে একটা সভরেন কান্ট্রি হিসাবে বিবেচনা করে এবং সেটার ভিত্তিতে সে তার সাথে আচরণ করে, বাংলাদেশ ভারতকে সেই জায়গায় আনার চেষ্টা করছে। এটা খুবই ন্যায্য চাওয়া। এর মধ্যে ভারতকে অপমান করারও কিছু নেই। ভারতের কাছে আমরা চেয়েছি তুমি আমাকে একটা কলোনি হিসাবে ট্রিট করলে হবে না, ফর গডস সেক তুমি আমাকে একটা দেশ, স্বাধীন দেশ হিসাবে চিন্তা করতে হবে। এই দেশে 18 কোটি মানুষ আছে যাদেরকে দীর্ঘদিন অন্যায় অত্যাচারের মাধ্যমে তুমি ক্ষুব্ধ করে তুলেছো। রাদার অতীতের খুব ভুলের জন্য, অপরাধের জন্য ভারতের আমাদের কাছে সরিও বলা উচিত ছিল। সেটা তো দূরেই থাকুক, সম্পর্কটাকে সে একটা ন্যায্য জায়গায় এখনো নিয়ে যাবে, সেই চেষ্টা তার দিক থেকে আমরা দেখছি না। দ্যাটস ভেরি ব্যাড। এবং এখন পাল্টা সম্ভবত একটা বার্গেনিং পয়েন্ট এবং আমাকে থ্রেট দিয়ে সে শান্ত করার চেষ্টা করছে যে আমি আমার আনএক্সপেক্টেড যুদ্ধ হতে পারে এই রকম সতর্কবাণীর মধ্যে বাংলাদেশের পরিস্থিতিও বিবেচনা করতে বলছি আমার কমান্ডারদেরকে। ফলে তারা মনে করছে এই যুদ্ধের ভয় দেখে আমাদের সরকার, আমাদের জনগণ কিছুটা ব্যাকফুটে চলে যাবে। ভারত আমাদের আক্রমণ করলে আমাদের কি হবে এই ভয়ে আমরা চুপ হয়ে যাব। ভুল পথ। আমি সিরিয়াসলি মনে করি জনাব রাজনাথ সিং এর এই বক্তব্য অত্যন্ত বাজে, অত্যন্ত ভুলও তাদের স্ট্র্যাটেজিক দিক থেকে। এটা কোনোভাবেই এই দেশের মানুষকে ব্যাকফুটে নেবে না, বরং মানুষকে আরো ক্ষুব্ধ করে তুলবে। এবং আমি আমাদের সরকারের জায়গা থেকেও মনে করি এই ব্যাপারে ব্যাখ্যা চাওয়া উচিত, আরো ডিটেইলড। কি কারণে আপনার মনে হয়েছে যে এই বাংলাদেশের যে পরিস্থিতি সেটার জন্য আপনার আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে, যার জন্য আপনার মিলিটারি কমান্ডারদেরকে প্রস্তুত হতে হবে? কি কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হামাস এবং ইসরায়েল যুদ্ধের সাথে বাংলাদেশের পরিস্থিতি কম্পেয়ারেবল? এখানে কি যুদ্ধ চলছে? কি হয়েছে? ভারতকে এই ব্যাখ্যাটা দিতে হবে, কেন আপনি ওই দুইটার সাথে এটার প্যারালাল টানছেন। আমি আশা করি আমাদের সরকার এই ব্যাখ্যা ভারতের কাছে চাইবেন। ভারতকে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে আমাদেরকে নিয়ে তারা সঠিক ট্রিটমেন্ট করবে না, সেখানেই আমাদের জনগণকে তো সিরিয়াসলি কথা বলতেই হবে, আমাদের সরকারকেও বলতে হবে। আমরা বুঝতে পারছি তারা মনে করছেন এসব হুমকি ধামকি দিয়ে আমাদেরকে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ওতে কাজ হবে না। ভারত যত দ্রুত এগুলো বোঝে, মানে ইটস রিয়েলি ভেরি ফ্রাস্ট্রেটিং। এত বড় একটা দেশ, যে দেশটা সুপার পাওয়ার হয়ে উঠতে চায়, সেই দেশটা এই উদ্ভট সব কাজ করছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।